প্রণমী খেয়েছে? খাচ্ছে ও ঘরে। তুমি খেতে বসো, আমাদের খারাপ লাগছে মা। জি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এরপর বান্দরবান কবে যাচ্ছেন? তোমার আন্টি ফিরলে আমি ঘুরে আসব, এইভাবে পালা বদল করে থাকবো ভাবছি। ঠিক আছে, তবে আমি ইশি আর মুইন ভাইয়ার জন্য কিছু প্রসেস করা খাবার পাঠাবো। আসলে ওদের আলাদা কখনো খাওয়ানো হয়নি তো। মুইন ভাইয়া যা ব্যস্ত লোক। শামিন হাসে। মেয়েটিকে তার বরাবরের পছন্দ। এত আপনের মতো আচরণ করে, মায়া হয় খুব। সবকিছু যখন স্বাভাবিক চলছিল ঠিক তখনই প্রেরণা বলে ওঠে, আসলে আজ একটা আলোচনা করতে এত কষ্ট দিয়ে আপনাদের ধরে বেঁধে এনেছি আঙ্কেল। প্রত্যেকে প্রেরণার মুখের দিকেই তাকায়। প্রেরণার শান্ত দৃষ্টি তখন ইরফানের শ্যামলা মুখ বিবরে। ইলহাম বলে, কি মা? আসলে বিষয়টা ইরফান আর প্রণমীর ব্যাপার। এই পর্যায়ে সবাই খাওয়া থামিয়ে দেয়। নির্নিমেষ দেখতে থাকে প্রেরণাকে। প্রেরণার মুখ হাসি হাসি, ইরফানের দৃষ্টি শান্ত। প্রেরণা বলতে শুরু করে, আসলে যা হয়েছে সেটা তো ঘটেই গিয়েছে। অতীতে আমরা খুব তেতো কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যা আমাদের আশাতীত ছিল। রাগের মাথায় ইরফান একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে এবং আমরা দুই পরিবার ভুগেছি যথেষ্ট। এখন সময়ের সাথে সাথে সেসব অতীত আর স্মৃতি মিটিয়ে ফেলার চেষ্টা আমরা দুপক্ষই করছি, তাই না ইরফান? শান্ত হয়ে প্রশ্নটি করে প্রেরণা। ইরফান দৃষ্টি ফেরায় না প্রেরণার মুখ থেকে। প্রেরণা বলতে থাকে, ইরফান আর প্রণমী দুজনেই এখন একটি স্বাভাবিক লাইফ ডিজার্ভ করে, আর আমরা দুই পরিবারও একটা স্বাভাবিক সম্পর্ক ডিজার্ভ করি, যেখানে কোনো সংকোচ কিংবা মনোমালিন্য থাকবে না। যেহেতু আমরা পরম আত্মীয়, ইরফানের নিজের বোনের বাড়িতে আসতে দ্বিধা হবে না আর। তাই আমি ভাবছিলাম আমাদের সবার মনের মধ্যে যেটুকু খচখচানি আছে সেটুকু একেবারে দূর করতে। শামিন বলে ওঠে, যেমন? দেখুন আঙ্কেল, তখন জেদ করে রাগের মাথায় শত চিল্লাচিল্লি করেছি। এই বিয়ে ভ্যালিড নয়। যদিও আদতে এই বিয়ে নয়, তবুও মনের মধ্যে একটা খচখচানি তো আমাদের সবার রয়ে গিয়েছে, তাই না? তাই আমি চাচ্ছিলাম ওদের ডিভোর্সটা যাতে হয়। ইরফান ভাতের প্লেটটা থেকে হাতটাই সরিয়ে নেয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রেরণা তা দেখে। দৃষ্টি সরিয়ে আবারও শামিনের দিকে তাকিয়ে বলে, আমার বোনকে বিয়ে দিতে হবে আঙ্কেল। আবারও প্রেরণা ইরফানের মুখের দিকে তাকায়। ইরফান শান্ত হয়ে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। এবার স্বাভাবিক গলায় বলে, না তুমি প্রণমীকে ভালোবাসো আর না প্রণমী তোমাকে। না, এমন কিছু কখনো হবে। একটা অহেতুক সম্পর্ক নিয়ে সন্দেহ রেখে কি লাভ ভাই, তাই না বলো? আমি উকিলের সাথে কথা বলেছি, কাজী গ্রামের বাড়িতে। উনি ফিরলে মঙ্গলবার আমরা দুই পরিবার বসে এই ঝামেলা মিটিয়ে দিব। তোমার মতামত কি ভাই? ইরফান শুধু দেখছিল প্রেরণাকে। এরপর সে আশেপাশে বাবা চাচা ভাইদের দিকেও তাকালো। প্রেরণা হেসে ইরফানকে বলল, ওনাদের দিকে তাকাচ্ছ কেন? আমি ওনাদের না, তোমার মতামত জানতে চেয়েছি ইরফান। দেখো, যা বুঝলাম তোমার কোনো ব্যাড ইন্টেনশন নেই, কিংবা প্রিয়তমকে নিয়ে আর কোনো ঝামেলা নেই তোমার মনের মধ্যে। তুমি নিজেও চাচ্ছ সবটা ঠিক করতে। তো চলো এই ঝামেলাটা শেষ করে যে যার মতো থাকি। আমার বোনকে বিয়ে দিতে হবে। ইরফান শুধু দেখছে সবাইকে, সবাই দেখছে তাকে। প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ইরফানের কপালে ঘাম। সাথে সাথে বলল, আরে এত হেজিটেট করার কিছু নেই। যা হবে স্বাভাবিকভাবে হবে। আমার মনের মধ্যে অতীত নিয়ে কোনো তেতো ভাব নেই। যেটুকু আছে তাও তো দূর করব, তাই তুমি নির্দ্বিধায়। ওর কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে শামিন বলে ওঠে কথাটা। ইরফান চোখ তুলে বড় বাবাকে দেখে। শামিন প্রেরণাকে বলতে থাকে, ও ডিভোর্স দেবে, আর আমরা সকলে চাচ্ছি প্রণয়ের খুব ভালো একটা বিয়ে হোক। আমরা আমাদের ছেলেকে বিয়ে করাবো, এসব নিয়ে আর কোনো কথা না উঠুক। ইলহাম আমাকে বলেছিল এটা বহু আগে, বলেছিল যাতে তোমার সাথে আলাপ করি, কিন্তু যেহেতু বিয়েটা মানছিল না তাই তার প্রসঙ্গটা তুলে নিই। তোমরা অবশ্যই মনের খচখচানি দূর করবে। ইলহাম বলে, কথা ছিল ওকে চিটাগাং পাঠিয়ে দেব, ওখানের বিজনেসটা তুলে নিতে হয়েছে, তাই সেটা হয়ে ওঠেনি। এরপর ভাইয়া আর আমি মিলে ভেবেছি ওকে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ফুয়াদ ভাইয়ার কাছে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেব, জাস্ট কাজটা শিখে নিক। ও তোমাদের সন্দেহ দূর করবে, তুমি কিছু ভেবো না মা। তুমি আমাদের কল করে নিও মঙ্গলবার।
আমরা আমাদের ছেলে নিয়ে আসবো এবং প্রণমী প্রণমী মামনির জন্য অনেক অনেক দোয়া। তার জন্য উপযুক্ত পাত্র অবশ্যই খুঁজে পাবে তোমরা। ইনু সেই তখন থেকে তার মেজ দাদানকে দেখে যাচ্ছে। তার দাদানকে ঠিক লাগছে না, এটা ইনু বুঝতে পারছে। দাদান কি অপমানিত বোধ করছে? কিন্তু আপু তো অপমান করে কিছু বলেনি। সে ঠিক করলো দাদানের সাথে এই নিয়ে আলাদা কথা বলবে। প্রেরণা উঠে দাঁড়ায়। আরে আপনারা খাওয়া থামিয়ে বসে আছেন? দূর, আমিও না এসব কথা পরে তুলতে পারতাম। ইরফান, তুমি খাচ্ছ না কেন? আরেক পিস রোস্ট দিব? ইরফান চুপচাপ মাথা নাড়ে। বাকিটা খাবার ইরফান কি খেয়েছে সে জানে না। বহু কষ্টে নিজেকে সংযত রেখে বাবা চাচাদের পাশে চুপচাপ বসেছিল। যখন তারা বেরোবে তখন প্রণবীকে ডেকে এনে প্রেরণা সবার সাথে কথা বলিয়ে দিল, এমনকি ইরফান মির্জার সাথে। ইরফান বোকার মতো দুই বোনের দিকে তাকিয়েছিল। তার হাঁসফাঁস লাগছিল। হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ বসে থেকে প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে শুরুতেই সে বেরিয়ে যায়। শান্তিনীরের লিভিং রুমের পরিস্থিতি থমথমে। ঋতু সিঁড়ির কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির পুরুষগুলো চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফানের ভাবভঙ্গি খুবই শান্ত। ইরহাম চেঁচিয়ে ওঠে, তুই ডিভোর্স দিবি না? না। বড্ড শান্ত জবাব ইরফানের। শামীম চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল। ইসমামু। ইলহাম চেঁচাতে লাগলো। কেন দিবি না? ইহান পাশ থেকে বলে ওঠে, তুই কি চাস না আমরা তোর প্রতি নরম থাকি? কেন আমাদের ধৈর্য নিয়ে খেলছিস? ইরফান ওদের কথার জবাব না দিয়ে স্বামীনের কাছে যায়। হাঁটু ভেঙে বসে নম্র স্বরে বড় বাবাকে বলে, বড় বাবা, রাগ একপাশে সরিয়ে রেখে আমার কথাটা শান্ত হয়ে শোনো। জানি এটা অন্যায় আবদার, তবুও করছি, কারণ তোমাদের সবাইকে মোকাবেলা করার মতো অত ক্ষমতা আমার নাই। তাই আই রিকোয়েস্ট ইউ, আমাকে একটু সময় দাও। সময় দিয়ে কি হবে? ওই মেয়ের সাথে তোমরা কি? আমি ওকে পছন্দ করি বড় বাবা। আমি চাচ্ছি সম্পর্কটা রাখতে। আমাকে সময় দিলে আমি তোমাদের সবার কাছে নিজেকে প্রমাণ করতে পারতাম। ধীরে ধীরে নিচু গলায় তবে স্পষ্ট করে বলে ইরফান কথাগুলো। তার কণ্ঠে কোনো জড়তা নেই। স্বামীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ইরফান বলে, বড় বাবা, আমি মিথ্যে বলছি না। প্রীতমের বোনকে আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু চুপচাপ ছেলের কথা শুনছে। বাকিরা সবাই হতবাক। স্বামীর দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি আমাদের মানুষ মনে করো না? দুহাত ধরল ইরফান স্বামীনের। বড় বাবা, রেগো না। আমার চোখে দেখো, আমি মিথ্যা বলছি? বলো আমি মিথ্যা বলছি? ইলহাম নিজেকে আর শান্ত রাখতে পারল না, গর্জে উঠল, তোর বড় বাবার হয়ে আমি তাহলে একটা সিদ্ধান্ত জানিয়ে দিই। এসব পাগলামি বন্ধ করে চুপচাপ মঙ্গলবার গিয়ে ডিভোর্স দিয়ে দিবি, নয়তো প্রেরণাকে গিয়ে বলবো প্রণমীকে দিয়ে যেন একটা নারী নির্যাতন মামলা দিয়ে দেয় তোর নামে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। ইরফান বাবার দিকে তাকায়, আবার তাকায় বড় বাবার দিকে। ইলহাম বলে, কি বড় বাবার দিকে কি তাকাচ্ছিস? আমি জানি ভাই এই সিদ্ধান্তটাই নিত, তার দিকে তাকিয়ে লাভ নেই। তুই ভালোই ভালোই ভাব, ডিভোর্স দিবি নাকি মামলা খাবি। এবং এইবার তোর বাপ চাচা ভাই কেউ যাবে না তোকে বাঁচাতে, মাইন্ড ইট। ফোনের স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে আছে প্রেরণা। 5 বার রিং হবার পরে ইহান ফোনটা রিসিভ করতে প্রেরণা খুব করে চাইল বলতে, আপনাদের বাড়ির ছেলে খেপেছে? নিজেকে সংযত করে প্রেরণা বলল, কি হয়েছে ইহান? ইরফান কিছু বলেছে? এভাবে হুট করে বেরিয়ে গেল যে? ইহানের কণ্ঠস্বর শান্ত। নো, নট অ্যাট অল। কোনো অসুবিধা নেই। আপনি উকিলের সাথে কথা বলুন, মঙ্গলবারও থাকবে। প্রেরণা কল কেটে মুখ হাসি হাসি করে বসে থাকে কিছুক্ষণ। বহুদিন পরে বেশ আয়েশ করে একটু ফিরনি খেলো। ভাবতে পারেনি সবকিছু এত সহজে হবে। অন্তত ইরফানকে এত সহজ করে প্রেরণা নেয়নি। কিন্তু প্রেরণার ভাগ্য সুপ্রসন্ন। এবার ভালোই ভালোই প্রণমীর পা থেকে এই অহেতুক সুতাটা কেটে ফেলে প্রণমীর একটা বিয়ে দিতে হবে। মেয়েটা বড় হয়েছে যথেষ্ট, বিয়ের বয়স হয়েছে। ওর কাউকে দরকার, ভাই বোন নয়, একান্ত নিজের কাউকে দরকার ওর। ইহান ফোন কেটে বড় বাবা আর পাপার দিকে তাকায়। কিছুক্ষণ আগে ইরফান বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এর মাঝে প্রেরণার ফোন এসেছে। ইলহাম ইহানকে বলে, কি বললো প্রেরণা? জানতে চাইলেও কোনো ঝামেলা হচ্ছে কিনা? ওকে বলে দে মামলা দিয়ে ডিভোর্স নিতে।
এই ছেলে হাতের বাইরে গিয়েছে। আমার আর কিছু করার নেই, এই ছেলের উপর দাবি নেই আমার। হতাশ গলায় ইলহাম আওড়ায়। স্টপ, এখনো সময় আছে ইলহাম, মঙ্গলবার পর্যন্ত। কিন্তু ভাইয়া, মঙ্গলবার পর্যন্ত বললাম তো। শামিন কথাটা বলে দোতলায় উঠতে থাকে, তার কানে বাজছে। বড় বাবা, আমার চোখে দেখো, মিথ্যা বলছি না আমি। একটু হেল্প করো, আমার একটু সময় এনে দাও। বাকিদের নিচে রেখে পরি ছুটতে ছুটতে উপরে উঠে শামিনের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া রাখবেন না, তবে আমরা বোধহয় এইবার ইরফানের প্রতি কঠোর বেশি হচ্ছি। দেখুন, অন্তত বুঝিয়ে যদি প্রণমীর সাথে একটু কথা বলিয়ে দেয়া যায়। ওদের সিদ্ধান্তটা না হয় ওরাই নিক। হ্যাঁ ঠিক, এটা ভালোবাসার বিয়ে নয়, তবুও সমঝোতা হোক সবার মাঝে। প্রেরণা তো প্রণমীকে কথাই বলতে দিচ্ছে না এ ব্যাপারে, যেখানে বিষয়টা প্রণমীর। স্বাভাবিক করে ইরফান ওর বোনের লাভার নয়, কিডন্যাপের। মানছি, তবুও প্রণমী যদি ইরফানকে সময় দেয়, বড় ভাবি যেমন আপনাকে দিয়েছিল। শান্ত চোখে শামিন পরীকে দেখে বলে, প্রণমী আলো নয়, ঠিক যেমন ইরফান আমি নয়। আমাদের আলাদা কাহিনী ছিল, ওদের আলাদা কাহিনী। এসব বেহুদা কথা রাখ, আমাকে ভাবতে দে। পরের মেয়ের জন্য চিন্তা হলে নিজের ছেলের জন্য চিন্তা আছে আমার। বাট যে যতটুকু করুক, মাসুল তাকে দিতেই হবে। ইসি ফোনের স্ক্রিনে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছে। শ্যামলা মুখটা বড্ড কঠিন, কপালে নীলচে শিরা দৃশ্যমান। বহু কষ্টে নিজের উন্মাদনা দমিয়ে রাখার প্রয়াস। অসুস্থ শরীরে ইসি অস্ফুটে বলে, তুই পাগল ইরু, তুই পাগল। এই এই, তুই আমার চোখ দেখ, তুই আমাকে সব থেকে বেশি জানিস ইসি। তোর মনে হচ্ছে আমি বদমাইশি করবো? এই বল না। ব্যগ্র কণ্ঠস্বর। ইসি ভাইয়ের চোখের দিকে মিনিট খানেক দেখে দুপাশে মাথা নাড়ে। তো তোর বাপ চাচাকে বোঝা প্লিজ। শালা দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে গেলে কেমনে কি হবে? ইরু, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেল। প্রণমীর চ্যাপ্টার ক্লোজ করে দে মঙ্গলবার। ইরফান ছটফটানি থামিয়ে তাকায় বোনের দিকে। ইনসি রাহু বলে, তুই মিথ্যা বলছিস না, তবে অসম্ভব কিছু বলছিস। ঝামেলার বাড়াস না খামোখা। খামোখা? এটা হয়, প্রণমী তোকে চায়। তো সেটার জন্যই তো সময় চাইছি। তোর বাপ চাচারা তো শুনছে না। ইরু কুল ডাউন, এক্ষেত্রে সবার হাত পা বাঁধা। ও বাড়িতে তোর বোন দেওয়া আছে, এটুকু মাথায় রাখতে হবে, তাই না? তুই আবার ঝামেলা শুরু করেছিস। প্রীতম ভাই এবার ধৈর্য রাখবে ইনুকে যদি সাফার করতে হয়। ইরফান চুপ হয়ে যায়। এসে নরম হয়ে বোঝাতে থাকে, ভাই বোঝার চেষ্টা কর, এটা অসম্ভব। আরে তুই যা করেছিলিস, তুই জেলে থাকতে এতদিন বুঝছিস, এখন প্রণমের হাত চাইছিস, এটা হয়? আর বুঝ নিতে রাজি না ইরফান। চুপচাপ কলটা কেটে একের পর এক সিগারেট ধরাতে লাগলো। শান্তিনীর থেকে বাইক নিয়ে একটানে এসেছে রাফির বাড়িতে। রাফি নিক্সন দুজন ওর দুপাশে বসে আছে। সবটা শুনে নিক্সন বলে, ভাই, মাইনকা চিপা বলতে কিছু শুনেছিস কখনো? তুই একেবারে মাইনকা চিপায় পড়েছিস, কোনো পথ নেই। রাফি সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলল, শালা ওই প্রীতমের আপুটাকে আমি ঠিক ধরেছিলাম, তুখোর বুদ্ধিমতী। তা বই কি, নয়তো এই শহরে একা মহিলা দুটো বিজনেস সামলায়, ভীষণ চালাক। নিক্সন জবাব দেয়। ইরফান চুপচাপ সিগারেট টানছে। রাফি নিক্সনের কথার পিঠে বলে, একেবারে পাশার দানে উল্টে দিয়েছে ঠান্ডা মাথায়, চেকমেট দেওয়ার সুযোগ না রেখে। আই এম শিওর ইরফান গাইগুই করলে উনি মামলা করবে। নিক্সন ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাই, তুই না আমার ভালো ভাই, কেন অহেতুক জেদ করছিস? একটা অন্ধ মেয়ে। ইরফান শান্ত চোখে নিক্সনের দিকে তাকাতেই নিক্সন দমে যায়। বিড়বিড় করে বলে, আচ্ছা শোন, একটা বুদ্ধি দিই, তাহলে তুলে নিয়ে পালিয়ে যা। নো ওয়ে, আমি ওকে আর কষ্ট দেব না। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি বেহুদা খাটনি দিতেছেন, না ওই মায়া পড়বে, না ওর পরিবার, না তার পরিবার। ইরফান উদাস হয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। রাফি এই পর্যায়ে হেসে ফেলে, বলে, শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, যদি তুমি কোনো কিছুকে মন থেকে চাও তো সমস্ত দুনিয়া তোমাকে সেটি পাইয়ে দেওয়ার চেষ্টায় লেগে পড়ে। তোর ব্যাপারে উল্টো, সমস্ত দুনিয়া তোকে ওই জিনিসটা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুই তো ভিলেন হয়ে রয়ে গেলি।
তিন বন্ধু দীর্ঘক্ষণ চুপ থাকে। ইরফানের সবকিছু অসহ্য লাগছিল। সে উঠে দাঁড়াতেই নিক্সন বলল, কিরে বল, এখন কি করবি? আমার তো মাথা কাজ করছে না। যাই করি ডিভোর্স দেব না। শান্ত দৃঢ় আওয়াজ ইরফানের। স্বেচ্ছায় মামলা খাবি? হতবাক রাফিয়ার নিক্সন। ইরফান বাইকের চাবি নিয়ে চুপচাপ বেরিয়ে যেতে যেতে বলে, প্রয়োজনে। রাত 10টা তখন। বাড়ির সবাই দোতলায় ছিল ইরফানের অপেক্ষায়। ঋতু একটা কথাও বলেনি ছেলের সাথে। সে শুধু দেখছে কোথায় কোথায় জল গড়িয়ে যাচ্ছে। ইরফানকে দেখে পড়ে উঠে বলে, চল আগে ভাত খেয়ে নে। খাবো না ছোট মা। শামিন বলল। দাঁড়াও। ইরফান গিয়ে চুপচাপ বড় বাবার সামনে গিয়ে দাঁড়ায়। ইলহাম কিছু বলতে যাবে, শামিন তাকে চোখের ইশারায় থামিয়ে দেয়। অতঃপর ইরফানকে বলে, 5 ঘন্টা বাইরে কাটিয়ে এলে, এখন বলো সিদ্ধান্ত কি তোমার? ডিভোর্স দেবে? না। টান টান হয়ে দাঁড়িয়ে বড় বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দেয় ইরফান। ইহান রাগান্বিত হতেই ইরফান তাকে বলে, দেব না দাদান, তোমাদের যা সিদ্ধান্ত নিতে ইচ্ছে হয় নাও। স্থবির শামিন। ইলহাম রাগে গজগজ করছে। ইসমাম নরম হয়ে বলে, ইরফান, বুঝতে পারছিস কি বলছিস? জি, সজ্ঞানে বলছি। কি যেন পরামর্শ দেবে তোমরা প্রেরণা পাকে, সেটা দাও। আমি কোনো ডিভোর্স দিচ্ছি না। শামিন এবার রাগলো না, শান্ত স্বরে বলল, খামখেয়ালি পোনা যথেষ্ট করেছো। আমি তোমাদের সবাইকে অনুরোধও করেছি বহুবার বড় বাবা। যেটা কখনো হয় না, হাস্যকর। ইরফান চুপ করে আছে। ইলহাম বলে, এখন এটা নিয়ে একটা দাঙ্গা হোক তুই চাস? কি ভেবেছিস আমরা বাঁচিয়ে নেব? না, এমন কিছুর আশা আমি করছি না। এবার কিছুক্ষণ চুপ করে থেকে শামিন বলে, এত জেদ আসছে কোথা থেকে তোমার? 2 দিন জেলের ভাত খেলে সব বেরিয়ে যাবে। বোঝো বাস্তবতা। না, বাস্তবতা কি বোঝাও আমাকে। ইলহাম ইরফানকে চড় মারতে উদ্যত হয়। তুই ভাইয়ের সাথে তর্ক করছিস আবার? শামিন হাত টেনে ধরে ইলহামের। ইলহাম বড় বাবার চোখের দিকে নরম দৃষ্টি দিয়ে বলে, বড় বাবা, একবার তালাক হলে তো সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি কোনোভাবে এটা হতে দেব না। আমি আদায় করতে চাই আমার খুশি। আদায় আদায় আদায়, সবকিছু গায়ের জোরে হয় না, এটাও বুঝতে হবে তোমাকে। আমি গায়ের জোরে চাচ্ছি না, বিধায়ী সময় চাইছি তোমাদের সবার কাছ থেকে, নয়তো তোমরা জানো আমি। শামিন ভয়ঙ্কর এক ধমক দেয় ইরফানকে। ব্যাস, অনেক হয়েছে। এত পাওয়ার কোথা থেকে আসে তোমার? তুমি এত বড় ঘরের ছেলে বলেই তো এত কনফিডেন্ট। 2 দিনে বাড়ির পরিচয় ছাড়া চলে দেখাও, তাহলে বুঝবে কত দাম। ইরফান তাকিয়ে আছে। ইলহাম তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ঠিক বলেছো ভাইয়া। ছোটবেলা থেকে অর্থ প্রাচুর্যের মধ্যে থেকে ওর এমন অবস্থা হয়েছে যে ধরে নিচ্ছে যা চাওয়া হয় তাই হয়তো পাওয়া যায়। 2 দিন রাস্তায় ঘুরলে বুঝতো ওর অকাত কি। ইরফান চেয়ে চেয়ে বাবা চাচাকে দেখছে। পরপর বলে, এসবের সাথে আমার অকাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এত বিত্ত বৈভবের মধ্যে থেকে একটা আত্মা, অহমিকা তোমার মধ্যে তৈরি হয়েছে, যার শিকার বানাতে চলেছে প্রমাণকে। ভেবেছো চাইলে প্রমাণকে হাসিল করবে? এতটা সহজ? 2 দিন জীবনের সংগ্রাম দেখলে এসব জেদ দূর করে পালাবে। ইরফান চুপ করে রইল দীর্ঘ সময়। তারপর জেদ চাপলো মাথায়। বলল, চ্যালেঞ্জ করছো আমার অকাদ নিয়ে? শামিন মাথা নাড়ায়। না, তোমাকে বোঝাতে চাইছি প্রণমিত, তোমার জেদ আমি ওই বাড়ির বউ করে ঘরে তুলব না, যদি নাও তোমার ভালোবাসা হয়। একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলে, ঠিক আছে, তো কিভাবে প্রমাণ করতে পারি যে ও আমার জেদ নয়? এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দেখাও। প্রণমকে তুমি নিজেই বোঝাও এবং ওর পরিবারকেও। আমাদের থেকে কোনো রকমের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো না, ইভেন তোমার বন্ধু বান্ধবের থেকেও। পারলে নিজের ক্ষমতা অবশ্যই পজিটিভলি দিয়ে করে দেখাও। এসব ঘাটতার আমি সাইডে রেখো। শামিন অত্যন্ত শান্ত স্বরে কথাগুলো আওড়ায়। ইরফান এক এক করে বাবা, চাচা, ভাই, মা, ছোট চাচির মুখের দিকে তাকিয়ে বলে, বেশ। এরপর ইরফান নিজের ওয়ালেট বের করে 2টো কার্ড বের করে সেন্টার টেবিলের ওপর রাখে। খুলে দেয় 3 লাখ টাকা মূল্যের হাতের ঘড়িটাও। ওয়ালেট থেকে নগদ অর্থ বের করতে নিলে শামিন বলল, ওটা তোমার স্যালারি, সম্ভবত রাখতে পারো। ইলহাম পাশ থেকে বলে, এখনই বেরিয়ে যা, চাকরিটা কেড়ে নিচ্ছি না, কারণ ওটা তুই নিজের যোগ্যতায় পেয়েছিস।
ইরফান ঘুরে ঘুরে সবাইকে এক পলক দেখল। সবাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, কেউ ওর দিকে তাকায় না, ঋতুও না। ইসমাম বলে ওঠে, মেজ ভাইয়া, ও এত রাতে কোথায় যাবে? টাকা আছে, সামান্য কামাই করতে শিখেছে, থাকার জায়গা ম্যানেজ করে নেবে। এত বড় বড় অকাজ করার মুরত থাকলে এটুকুও পারবে। ইরফান আর কিছু বলে না। সাবধানে থাকো, সময় মাত্র কয়েকটা দিন, মঙ্গলবারের আগেই সবটা সামলে দেখাও। যেভাবে বলেছি ঠিক সেভাবে। ঠিক রাত 12:30টার সময়ে ইরফান 15,000 নগদ এবং আরও 19,000 অ্যাকাউন্টে নিয়ে একটা মোটামুটি মানের আবাসিক হোটেলে উঠল। এই হোটেলটা তাদের ছিল, পরে বিক্রি করে দিয়েছিল। টাকার পরিমাণ খুবই কম, 2 মাসের স্যালারি ইরফান 2 হাতে খরচ করেছে। তার সেভিংস ছিল না বললেই চলে নিজের স্যালারি থেকে। এই টাকাগুলো তার আগামী কয়েকদিনের খরচা। বাড়ি থেকে বেরোনোর সময় ইরফান নিজের অতি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছে মাত্র, এছাড়া সে খালি পুরোপুরি। অত রাতেও প্রণমীকে জেগে থাকতে দেখে প্রেরণা এগিয়ে যায়। মিস জেনি ঘুমিয়েছে, প্রণমী নিজের বিছানায় চুপচাপ বসেছিল। প্রেরণা ডাকলো, ঘুম আসছে না প্রাণু? এই তো আপু, ঘুমাবো। মাথায় ঠান্ডা তেল লাগিয়ে দিব? 2 বোন মিলে ড্রয়িং রুমের বাতি জ্বেলে বসলো। প্রণমীর নির্লিপ্ততা দেখে প্রেরণাই বলল, তোর কি মনের মধ্যে দ্বিধা আছে প্রাণু? চমকে ওঠে প্রণমী, বলে, কেন আপু? এই যে যত যাই হোক কবুল বলেছিস, স্বামীর প্রতি অদৃশ্য এক টান অনুভব করতেই পারিস অলৌকিকভাবে। প্রণমী বলে। কি যে বলো না আপু। প্রেরণা হাসে, বোনকে আগলে নিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে প্রাণু, খুব ভালো বিয়ে দিব তোর একটা ভদ্রলোকের কাছে। আমি বিয়ে করব না, তাছাড়া তোমরা যা ভালো মনে করো। প্রেরণা প্রণমীর চুলে বিনুনি কাটে। প্রণমী বলে, আচ্ছা আপু, উনি কি ডিভোর্স দেবেন? কেন দিব না? সবাই বললো তো দেব, সবাই বললো তো দেবে। তুই চিন্তা করিস না, একবারে সব মিটমাট করব। যা ঘুমা। দুপুর থেকে অস্থির হয়ে আছে ঋতুর মনটা, কিন্তু সে নিজেকে সামলে রেখেছে। স্বামী ভাসুরের মুখের দিকে তাকিয়ে আছে শুধু। ছেলের জন্যে বুক পুড়লেও তার আজ কাউকে পেতেই দিচ্ছে না। ইরফান অফিসে গিয়েছিল আজ যথাসময়েই। অফিস করেছে চুপচাপ। বাবা চাচার সাথে দেখাও হয়েছে, ইহানের সাথেও দেখা হয়েছে। ইহান একটা কাজে অফিসে গিয়েছিল, স্বাভাবিক কথাবার্তা হয়নি অফিসিয়াল বিষয় ছাড়া। দুপুরে ইরফান খেয়েছে একটা রেস্তোরাঁয়, মির্জা বাড়ির লোকগুলোও খেয়েছে নামমাত্র। রান্না হয়েছিল নিরামিষি তরকারি, কারো মন ভালো নেই তাই। অফিস শেষ করেই ইরফান ছুটে চলে যায় ছায়ানটে। ওই দিন বিকালে তার দৃষ্টি খুঁজছে প্রণমীকে। ওস্তাদজি ইরফানকে দেখতে পেয়েই বলল। ইরফান ওসবের জবাব না দিয়ে বলে, তাড়াহুড়ো লাগিয়ে বলে, ওস্তাদজি, আমি একটু প্রণমীর সাথে কথা বলতে চাই। প্রণমীর কপালে ভাঁজ পড়ে। ইরফান মিস জেনির দিকে তাকিয়ে ভীষণ নম্র স্বরে বলে, মিস জেনি প্লিজ, আর আসবো না আমি ছায়ানটে, আজ কথা বলতেই হবে আমার। মিস জেনি ইরফানের অনুরোধ ফেলতে পারে না। প্রণমীকে বলে, মামুনি একটু শোনো কি বলতে চাই, আমি বাইরে আছি। প্রণবীর রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সে বুঝতে দেয়নি। ইরফান তার মুখোমুখি বসা, আবারও ধীর স্থির বলল, আমি তোমার থেকে একটু সময় চাচ্ছি প্রণব। খুবই শান্ত স্বর, নেই কোনো জেদ। প্রণবী তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আপনি ভাবলেন কি করে এটা হবে? মানেটা কি ইরফান মির্জা? আমি আপনার সাথে নরম হয়ে এতদিন কথা বলেছি দেখে ভেবে নিয়েছেন আমার কাছে এই বিয়েটার অস্তিত্ব আছে? এই বিয়েটা আমি মানি? ইরফান তাকিয়ে আছে। প্রণবী বলতে থাকে, আপু, ভাইয়া হয়তো বিয়েটা মানে, তাই ডিভোর্স নিয়ে ওনাদের এত মাথা ব্যথা। আমি মানি না, তাই আপনি আমাকে তালাক দিলেন কি দিলেন না তাতে কিচ্ছু এসে যায় না আমার। আপনার যা ইচ্ছা করুন। ইরফান আরো নরম হলো, নিজেকে সংযত রেখে মৃদু আওয়াজে বলল, প্রণব আমাকে বোঝার চেষ্টা করো, আমি শুধু কিছুটা সময় চাইছি। বলিনি সবকিছু ভুলে আমাকে স্বামী বলে মানতেই হবে, শুধু সময় চাইছি প্রণব, আমি একটু চেষ্টা তো করতে পারি। আমি চাচ্ছি না আপনি চেষ্টা করুন। কি চেষ্টা করবেন? কি হাস্যকর কথা বলেন, তাই না ইরফান মির্জা? কিডন্যাপ করেছেন, জোর জবরদস্তি বিয়ে করেছেন, হুট করে ভালোবাসা হয়ে গেল? ভালোবাসা এত সস্তা? আপনি আমার কাছে একজন কিডন্যাপারই থাকবেন, আমার স্বামী না। প্লিজ যান আপনি এখন এখান থেকে। আজ আপু আসবে এখানে, আপনাকে এখানে দেখলে আরেকটা ঝামেলা হবে। এসব নাটক বন্ধ করে এখন যান। ইরফান শান্ত হয়ে দেখতে থাকে প্রণমীকে। প্রণমী বলে, কি এখন কি তুলে নিয়েছেন আমাকে? এছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়।
ইরফান আর একটা কথাও না বলে উঠে দাঁড়ায়। ঠিক তখনই ছায়ানটে এসে পৌঁছয় প্রেরণা। সামনে চ্যানেল আইতে একটা গানের শোতে প্রণমী অডিশন দেবে প্রেরণার ইচ্ছে, সে ব্যাপারে ওস্তাদজির সাথে কথা বলতেই আসা। ইরফান মির্জাকে ছায়ানটে দেখে যতটা না হতভম্ব হয়েছে প্রেরণা, তার থেকেও বেশি হতভম্ব হয়েছে নিজের বোনের এমন নির্লিপ্ত ভাব দেখে। ইরফান মুখোমুখি হয় প্রেরণার ভিতরটা রাগে চলে গেলেও ওখানে কোনো রকম সিন ক্রিয়েট সে করে না। বোনের হাত ধরে চুপচাপ বেরিয়ে যায়। অ্যাপার্টমেন্টে ফিরে রাগে ফেটে পড়ে প্রেরণা। ওর চেঁচামেচির শব্দে প্রীতম ইনু ঘর থেকে বেরিয়ে আসে। বোনের ওপর চেঁচিয়ে প্রেরণা জানতে চায়, কতদিন ধরে চলছে এসব? প্রণমী চুপ করে আছে। মিস জেনি পাশ থেকে আমতা আমতা করে বলে, প্রেরণা মামুনি শোনো, তুমি যা ভাবছো তা নয়। তা নয় তো কি মিস জেনি? ওই ছেলে ওর কে হয় যে এভাবে এসব গোপন করেছে, আর আপনি তাতে সাথ দিলেন? আপু, মিস জেনিকে আমি বলতে নিষেধ করেছি। কাঁপা গলায় প্রণমী বলে। প্রেরণা ক্ষেপে উঠেছে। হ্যাঁ, তা তো বুঝতে পেরেছি। এখন দয়া করে বল ওই ছেলের সাথে তোর কি, নয়তো এক চড় মারবো তোকে। প্রীতম গিয়ে বড় আপুকে আটকে জানতে চায়, আপু কি হয়েছে, ওকে বকছো কেন? প্রেরণা থেমে থেমে প্রীতমকে সবটা বলতেই প্রীতম হতভম্ব হয়ে প্রণমীকে দেখে। প্রণমী নিজের সাফাই গাওয়ার জন্যে বলতে থাকে, ভাইয়া বিশ্বাস করো, ওনার সাথে কোনো সম্পর্ক নেই আমার, সত্যি নেই। আমি তো লুকিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়। তাছাড়া উনি আমাকে বিরক্ত করার জন্য যেতেন না। চেঁচিয়ে উঠল প্রেরণা। নাকামি হচ্ছে, ফাজিল মেয়ে একটা। ঝামেলা চাই না, তাই কিডন্যাপার হয়ে সাফাই গাইছে। বেশি পেকেছিস তুই। এতগুলো দিন চলে গেল, আমি কিছুই জানতে পারলাম না। ইনু ভাই বোনদের মাঝে আর ঢোকে না, চুপচাপ নিজের রুমে গিয়ে বসে থাকে। আহাম্মক মেয়ে, ওই ছেলে তোর কাছে কেন যায় বুঝিস না? তোর ব্রেন ওয়াশ করতে তোর ব্রেন থাকলে তো বুঝবি, করবি। স্বামীর সাথে সংসার করবি। আমি তাহলে ডিভোর্স থামিয়ে। এতটা ক্ষিপ্ত প্রেরণা কখনো হয়নি বোনের ওপর। প্রণবী নিশ্চুপ কাঁদে, বলে, না আপু, এমন কিছুই না। প্রীতম বড় আপুকে বোঝায়, আপু শান্ত হও, ওকে বকাবকি করে তো লাভ নেই, যা হয়েছে হয়েছে। এখন জিজ্ঞেস করো ওর আর ইরফানের মধ্যে কোনো বোঝাপড়া হয়েছে কিনা। যদি ওর স্বামীর সাথে থাকতে চায় তাহলে আমার বোন মির্জা বাড়িতে দিয়ে আসবো আমি। যে মেয়ে এত বড় কথা ভাই বোনের থেকে লুকাতে পারে সে তো যথেষ্ট বড়। ওই নিক ওর জীবনের সিদ্ধান্ত, তুমি আমি নাক না গলাই। প্রণবী কাপা গলায় বলে, ভাইয়া ভুল বুঝছো তোমরা আমায়, এমন কিছুই না। তোমরা আমার সব, ওই লোককে চাই না, আমি চাই না। ইনু ঘরে বসে ইরফানকে কল দেয়। ইরফান তখন দা মুন টক্সের পাশ ঘেঁষে হাঁটছিল। একজন হুজুরের সাথে কিছুক্ষণ আগে তার কথা হয়েছে। সদর রোড মসজিদের হুজুরের কথাগুলো কানে বাজছে ইরফানের। একবার তালাক হয়ে গেলে বাবা, ওই মেয়ে ইহজন্মে তোমার জন্য হারাম। তালাক দিলে তাকে পুনরায় গ্রহণ করতে পারবে না তুমি। যদিও দেশের আইনে এটা গায়ে মাখে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বিরাট পাপ। গতকাল মাঝরাতে থেকে মিস জেনি অসুস্থ। সকালে প্রেরণা আর দেরি না করে মিস জেনিকে ডক্টরের কাছে যাবে বলে সিদ্ধান্ত নেয়। একটা রেগুলার চেক আপ নিতেও আগেও গত 1 মাসে নিচ্ছে না। প্রেরণা বিরক্ত। আমি কতদিন মনে রাখবো মিস জেনি? আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে এমন গাফিলতি করেন। জবাবে মিস জেনি শুধু হাসে। শুদ্ধ বায়না ধরেছে তাকেও নিয়ে যেতে হবে। প্রেরণা ওকে বুঝিয়ে রেখে যেতে পারেনি, অগত্যা সাথে করে নিয়ে গিয়েছে। ইনু গিয়েছে ভার্সিটিতে। এই সেমিস্টারের প্রথম ক্লাস আজ। প্রীতম পৌঁছে দিয়ে এসেছে। বাড়িতে শুধু প্রীতম আর প্রণমীই ছিল। প্রণমী ঘর থেকে বেরোয়নি। গতকাল সন্ধ্যায় ভাইয়া আপু চূড়ান্ত রাগারাগি করার পর থেকে মুখ শুকনো করে ঘরেই ছিল। তার রাগ হচ্ছিল শুধুমাত্র ইরফান মির্জার ওপর। প্রীতম দুবার ডেকেছে প্রণকে। গত রাতে রাগারাগি করলেও এখন নরম হয়ে বোঝাই বোনকে। এত বোকা হলে হয় না প্রণু, যা করছি তোর ভালোর জন্য করছি। তুই মাঝখান থেকে এত বড় একটা বোকামি করলি, যদি কোনো অঘটন ঘটতো। প্রণবী নিজেকে সামলে নিয়ে বলে, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কফি খাবি? কফি বানিয়ে দেবো? মাথা নেড়ে হ্যাঁ বলে প্রণমী। প্রীতম কিচেনের দিকে গেলেও কফি বানাতে পারল না। ইনুর কল এসেছে, তার ব্লিডিং হচ্ছে হঠাৎ করে, শরীরটা ভালো লাগছে না। প্রণমী শুনে বলল,
শিগগিরই যাও ভাইয়া। তুই দরজা খুলবি না, অন্য কেউ এলে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। প্রীতম বেরিয়ে যাওয়ার পরে আধা ঘন্টার মতো একা বসেছিল প্রণমী। এর মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠতেই প্রণমী ছড়ি নিয়ে সদর দরজার কাছে যায়। এই সময় কে হতে পারে ভাবলো প্রণমী। দরজার সাথে কান চেপে রেখে জানতে চাইল। কে? আমি ইরফান মির্জা। বাইরে থেকে শান্ত স্বরে জবাব দেয়। প্রণমী চমকে ওঠে। একবার ভাবলো ভাইয়াকে কল করবে, পরপর নিজের সিদ্ধান্তকে বদলে দরজা খোলে। আজ এই লোকের একদিন কি তার একদিন। দরজা খুলে দিতেই প্রণমী বলে, কি চাই? প্রেরণা আপুর কাছে এসেছি, উনি কোথায়? নাটক? আপনি মোটেই প্রেরণা আপুর কাছে আসেননি, আপনি এসেছেন আমাকে চালাতে। আমি জাস্ট অবাক হচ্ছি, এতটা নির্লজ্জ একজন লোক কি করে হয়? ইরফান চুপ করে প্রণমীকে দেখছে। তার মুখভঙ্গি কঠিন, তবে কানে বাজছে বড় বাবার কথাটা। পারলে নিজের ক্ষমতা অবশ্যই পজিটিভ দিয়ে করে দেখাও, এসব ঘাট তারামো সাইডে রেখো, পারলে ওদের বোঝাও ধৈর্য ধরে। প্রণমী বলে, আপনাকে কিছু বলার নেই আমার। কুত্তার মতো পিছে পড়ে আছেন আমার। কি চান আমার থেকে, কি চান? না কোনো অনুশোচনা আছে, না আছে লজ্জা। এখন বলছেন সংসার করতে চান আমার সাথে। অদ্ভুত। মানবিক বিয়ে করবেন। এত দয়া আপনার শরীরে? রাজা রামমোহন রায়ের বংশধর? অন্ধ মেয়ের প্রতি এত দয়া জেগে উঠেছে। আসুক মঙ্গলবার, তালাক না দিলে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবো আমি। বেরিয়ে যান বাড়ি থেকে। ইরফান চুপচাপ শুনল প্রণমীর কথাগুলো। প্রণমী বড় বড় শ্বাস ফেললো, বলতে লাগলো, বেরিয়ে যান বলছি, নয়তো আমি লোক জড়ো করব। হাঁপাচ্ছে প্রণমী, কেঁদে ফেলেছে হঠাৎ। ইরফান ওকে বেশ কিছুক্ষণ দেখে একটা লম্বা শ্বাস ফেললো, বলল, যাচ্ছি আমি, দরজা লাগিয়ে নাও তুমি। অতি শীতল শোনালো বাক্যটা। প্রণমী চমকায়। ইরফান আবারও বলে, আমি প্রেরণা আপুর কাছে এসেছিলাম তোমার হাত চাইতে, তোমাকে জ্বালাতে নয়। কুকুরের মতো পড়ে নেই আমি তোমাকে ভালোবাসি। জবাব নেই প্রণমীর। ইরফান বলে, আর শোনো, কুত্তার মতো পড়ে থাকবো না আর। তবে তালাক এত সহজে আমি দিচ্ছি না। তোমরা 3 ভাই বোন যা খুশি করতে পারো, দরজা লাগাও। আদেশের সুর ইরফানের কণ্ঠে। প্রণমীর আর সহ্য হয় না উগ্র জেদি লোকটাকে। ঠাস করে দরজা চাপিয়ে দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। তার কেমন অস্থির লাগছে। কেন এই অস্থিরতা সে বুঝতে পারছে না। সময় পেরোয়, একা বাড়িতে বড্ড হাঁসফাঁস লাগছে। আপু অথবা ভাইয়াকে ফোন দিতে চাইলো মনটা। ওয়াচটা রুমে। প্রণমী নিজেকে সামলে নিয়ে রুমের দিকে যেতে নিলেই আবারও কলিং বেল বেজে ওঠে। প্রণমী এবার দাঁতে দাঁত চেপে দরজা খোলে। নাকে লাগে আবারও সেই পরিচিত আনকমন পারফিউমের ঘ্রাণ। রেগে মেগে বলে, লজ্জা নেই তাই না? লজ্জা নেই? আবার এসেছেন? রাদীপ ওকে দেখছে, সে নিজের মধ্যে নেই। ঢোল ছিল। মাত্রাতিরিক্ত ড্রাগ নেওয়ার প্রভাবে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাকে লাগছে অনেক দিনের ভুখা একটা জঙ্গলি হায়েনার মতো। দৃষ্টি তার চকচক করছে প্রণমীর ধবধবে ফর্সা পদযুগল দেখে। প্রণমী চেঁচায়, কথা বলছেন না কেন ইরফান মির্জা? আমার কি? রাদীপ দুলতে দুলতে ঘরে ঢোকে। গোটা অ্যাপার্টমেন্ট ফাঁকা। এই মেয়ে অন্ধ। একটু যদি রাদীপ সুযোগ নেয় কেউ বুঝতে পারবে না আজ। নিজের তৃষ্ণা চেপে রাখতে পারছে না সে। প্রণবীর ফ্রকের নিচে সুগঠিত স্তনযুগলের আকৃতি বোঝা যাচ্ছে। একটু কি হামলে পড়বে আজ? গোটা অ্যাপার্টমেন্টে কেউ তো নেই। বেশি সময় নেবে না রাদীপ। এই মেয়ে কিছু টের পাবে না। প্রণবী আর কিছু বলার আগেই রাদীপ ওকে চাপটে ধরে জমে যায় প্রণবী। রাদীপকে ধাক্কা দিয়ে প্রণবী বলে, ইরফান মির্জা, বিহেভ ইয়োরসেলফ। করছেনটা কি? রাদীপ বাঁকা হাসে। তাকে অন্য কেউ ভাবছে মেয়েটা। এই তো সুযোগ, নিশ্চিন্তে মজা নিয়ে ভেগে যাওয়া যাবে। রাদীপ ওকে চেপে ধরে আরো। প্রণবী চূড়ান্ত হতবাক হয়ে দুহাতে ধস্তাধস্তি শুরু করে দেয়। টের পায় এক হাতে কেউ দরজা চাপিয়ে দিচ্ছে। ডুকরে কেঁদে ওঠে প্রণবী। সে এত বোকা কেন? কেন এভাবে দরজা খুলল? চেঁচিয়ে বলে প্রণবী, ইরফান মির্জা, আমি কিন্তু চেঁচাবো। বলেই চেঁচাতে চাই প্রণবী। নেশাগ্রস্ত রাদীপ ওর মুখ চেপে ধরে। প্রণবী হু হু করে কাঁদছে। পুরুষালী শক্তির কাছে এসে অপারগ। একসময় কোনো মতে নিজেকে সে ছাড়িয়ে নিয়ে টুকরে কেঁদে উঠে বলে, এটা সত্যি আপনি ইরফান মির্জা? টের পাচ্ছে পাশবিক হাত দুটো ওর স্পর্শকাতর স্থান ছুঁয়ে দিচ্ছে অমানুষের মতো। প্রণবী হাঁপাতে হাঁপাতে বলে, আমি না বিশ্বাস করতে পারছি না, আপনি আসলেই এতটা নীচ।
সাথে সাথে আবারও ওর মুখ চেপে ধরে রাদীপ। প্রণবীর চোখ বেয়ে জল বেরোয়, সে তরপাতেই থাকে। নিচে তো ওই লোকটা তো কিডন্যাপার, একটা জানোয়ার। প্রণবী কি করে ভাবলো ইরফান মির্জা এমন কিছু করতে পারে না? কত বোকা প্রণবী! আর পেরে ওঠে না প্রণবী, শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসে। রাদীপ ওকে টেনে নিয়ে একটা নরম গদিতে ফেলে। এক ফাঁকে প্রণবী আবারও হাহাকার করে। ইরফান মির্জা, এটা করবেন না। আমি সংসার করব আপনার সাথে, এটা করবেন না প্লিজ। কেউ ওর হাত বাঁধার চেষ্টায় পুরোপুরি নগ্ন করছে মেয়েটিকে। প্রণবী অবশ হচ্ছে ধীরে ধীরে, প্রাণপণে বলছে, আল্লাহ মেরো ফেলো আমাকে। গুলশানে এক ফ্ল্যাট থেকে কিশোরীর মরদেহ উদ্ধার। ধর্ষণের পরে হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। সন্দেহের তালিকায় প্রতিবেশী। হেডলাইনটা দেখেই প্রেরণা আটকে উঠল আবারও। গতকাল রাতের খবর সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে। মিস জেনিকে নিয়ে ক্লিনিকের ওয়েটিং রুমে বসে আছে সে। ওয়েটিং রুমে টিভি স্ক্রিনে খবরটা দেখে মিস জেনিকে করুণ কণ্ঠে বলল, মেয়েটার ক্লাস 8-এ পড়তো, তার উপর বাক প্রতিবন্ধী ছিল। কি পশু! মিস জেনি মুখটা শুকনো করে বলে, আজকাল যে কি হচ্ছে দুনিয়ায় জানো মামুনি, প্রণমীকে নিয়ে আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারি না। তোমার জীবন শুদ্ধকে নিয়ে ব্যস্ত থাকে। প্রীতম চাকরি পেয়েছে, ওর সংসার আছে। আমি তো অকেজো হয়ে গিয়েছি, ওর কেউ নেই। মেয়েটার একটা গতি হলেই বাঁচি। সেজন্যই তো বিয়ে দিব। ওর একটা অর্গানাইজেশন আছে, জাতিসংঘের নতুন টাস্ক। ওই অর্গানাইজেশনের একজন মেম্বার খুঁজব প্রণমীর জন্য, যারা মানবিক স্বেচ্ছায় প্রতিবন্ধী বিয়ে করে আজীবন সুখে রাখে। চিন্তাভাবনা কিছুটা এরকম আমার। আর প্র্যাকটিক্যালি ভাবতে গেলে প্রণমীর মতো সুন্দরী আর গুণী মেয়ের বিয়ে কখনোই তার প্রতিবন্ধকতার জন্য আটকে থাকবে না। কথা থামিয়ে দেয় প্রেরণা। হঠাৎ খুব ছটফট করছে মন, কেমন অস্থির অস্থির লাগছে। সচরাচর এমন লাগে না, মনে হচ্ছে কি যেন নেই তার। প্রণর জন্যে খুব চিন্তা হচ্ছে। গতকাল সন্ধ্যায় বড্ড বেশি রাগারাগি করে ফেলেছে প্রেরণা মেয়েটার সাথে। এক্ষুনি কল করে কথা বলতে মন চাইল। ফোনটা পার্স থেকে বের করে প্রেরণা কল লাগাবে, এমন সময় রিসেপশনিস্ট এসে ওদের ডাকলো। মিস জেনেলিয়াকে স্যার ডাকছেন। আর কল করা হলো না প্রেরণার। ফোনটা পার্সে ঢুকিয়ে মিস জেনিকে নিয়ে উঠে দাঁড়ায়। গায়ের ফ্রকটা টেনে টেনে খোলা হচ্ছিল, আর পাজামাও। প্রণবী পা দাপাচ্ছে। নেশা করে আছে বিধায় রাদিফের পদক্ষেপ টলমল। এক পর্যায়ে প্রণবী ওকে ধাক্কা দিতে সক্ষম হয়। সে বসে আছে গদির ওপর। এটা তার রুমের দরজার সামনে। ডান দিকে ঘুরে 3 কদমে তার রুম, তারপর বামে 5 কদমে তার ড্রেসিং টেবিল। সেখানে তার ওয়াচ। ছুটছে প্রণবী, ছুটছে। ওয়াচটা হাতে নিয়ে সচল করে কেবল ডায়ালে কল লাগাতেই পেরেছিল। ডায়ালে কে ছিল জানা নেই প্রণবীর, কিন্তু কথা বলতে পারল না। রাদীপ এসে ওকে এবার বিছানায় ফেলল। প্রণবীর হাত থেকে পড়ে যায় ওয়াচ। প্রণবী আর্তনাদ করে, ইরফান মির্জা প্লিজ দয়া করুন। ওপাশ থেকে প্রীতমের আর্তনাদ, প্রণো শোনা, কি হয়েছে? ইরফান মির্জা কি? প্রণো কথা বল, কি করছে ইরফান মির্জা? পরীর ক্লিনিকে ছিল প্রীতম। ইনু প্রীতমের ছটফটানি দেখে পরী আর ইনু বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। প্রীতম চেঁচায়, প্রণো ইরফান কি করেছে? প্রণবী জবাব দেয় না। সে বলে, ইরফান মির্জা আল্লাহকে ভয় করো। তখনই প্রণবীর মুখ চেপে ধরে রাদীপ। প্রীতম ছটফটায়। কল কেটে চেঁচিয়ে ওঠে ইনুর ওপর, খোদার কসম ইনু, আজ আমি তোমার মেজো দাদানকে জাস্ট খুন করে ফেলবো। ইনু অসুস্থ শরীর নিয়েও উৎকণ্ঠা নিয়ে উঠে দাঁড়ায়। প্রীতম ছুটতে থাকে। লোকজনের সাথে ধাক্কা লেগে ওর ফোন, ওয়ালেট সবকিছু পড়ে যাচ্ছে। ওর কোনো হুঁশ নেই। ক্লিনিক থেকে বেরিয়ে বাইক স্টার্ট করলো প্রীতম। বুকটা পুড়ছে, কান্না পাচ্ছে তার। চূড়ান্ত অসহায় লাগছে নিজেকে। প্রণবীর মনে হলো দমবন্ধ হয়ে মরে যাবে ও। আবারও একটু ছাড়া পেলে পা দিয়ে রাদিফের দুপায়ের মাঝে দুর্বল জায়গায় আঘাত করলো কৌশলে। হার মানার পাত্রী প্রণবী নয়। সামান্য ব্যথা পেয়েছে রাদীপ। মৃদু আওয়াজে কোকিয়ে ওঠে সে। প্রণবী চমকায়, এটা কার গলা? এটা ইরফান মির্জা নয়? এই গলা কার? চেনা চেনা, তবে এই মুহূর্তে প্রণবী মনে করতে পারছে না কিছু। সে বলে, কে আপনি? হ্যাঁ আপনি কে?
খাটের পাশে রাখা ওড়নাটা তুলে রাদীপ প্রণবীর মুখ বাঁধে প্রথমে। ধস্তাধস্তিতে অর্ধনগ্ন প্রণবী। ওর শরীর দেখে নরপিশাচটা চূড়ান্ত ঝাঁপিয়ে পড়ার নিমিত্তে ওর হাত পাও বাঁধে। রাগের প্রভাবে দিক দক্ষিণ হারিয়েছে জানোয়ারটা। কিছুর ভয় নেই ওর। প্রণবীর চোখ বেয়ে জল গড়ায়, মনে মনে বলে, আল্লাহ, আমাকে তুমি এইবার মেরে দিও, আর আমি ব্যথা কম পেতে চাচ্ছি। শেষবারের মতো আপুর কথা, ভাইয়ার কথা, শুদ্ধের কথা, ভাবি, মিস চেনি, সবার কথা ভাবছে প্রণবী। ও মরে গেলে ওরা কেমন করে কাঁদবে? আপু নিজেকে কিভাবে সামলাবে? বুঝতে পারে ওর শরীরে কেউ আঁচড় বসাচ্ছে। ওর ছটফটানি, পা দাপাদাপির তোড়ে ওকে নিয়ন্ত্রণে আনা দায়। তাই বেগ পোহাতে হচ্ছে নরপিশাচটার। প্রণবী চেঁচাতে চাই, আমি ব্যথা কম পেতে চাচ্ছি, আমাকে একটা আরামদায়ক মৃত্যু দিও। রোজ গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে মির্জা এন্টারপ্রাইজের হেড অফিসের দূরত্ব আধা ঘন্টার। ইরফান 5 মিনিটের পথ অতিক্রম করে হুট করে ব্রেক কষে। তার বাইকের সাথে ঝুলিয়ে রাখা বইয়ের ব্যাগটা, নিক স্মিথের দ্য সেঞ্চুরি বইয়ের 3rd সিরিজটা সেখানে, যেটা প্রণবীকে দিতে চেয়েছিল আজ। শান্তিনীর থেকে বেরোনোর সময় বিশেষ কিছু নিয়ে বেরোয়নি সে। এটা ব্যতীত গতকাল রাতে ঘুমানোর আগে চোখে পড়তেই সিদ্ধান্ত নিয়েছিল বইটা উপযুক্ত হাতে তুলে দিয়ে আসবে। আজ জ্ঞানী আপার আদরের বোনের মুখে কুত্তা উপাধি শুনে মেজাজটা খিচে গিয়েছিল যে এটা হাতেই রয়ে গিয়েছিল। মাঝপথে বাইক থামিয়ে ইরফান বইটা কিছু পলক দেখলো। এটা ভেবে ফিরিয়ে নেওয়া ঠিক না। কুত্তা বললেই তো ইরফান কুত্তা হয়ে যায়নি, আর কুত্তারা নিশ্চয়ই বই উপহার দেয় না। এটাকে ওই বিরক্তিবতীর হাতে তুলে দিয়েই ইরফান মামলা খাবে, ইরফান জেলে যাবে। একটা জেদ চাপলো মাথায়। ইউটার্ন করে ইরফান ছুটল রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টে। মুখে তার অস্পষ্ট হাসি। এবার গেলে কি করবে ভাবছে সে, কিন্তু ইরফানকে ধৈর্য রাখতে হবে, বড় বাবার মতো ধৈর্য। গোটা দালান শুনশান নিরিবিলি, লিফটেও নেই কাকপক্ষী। ইরফান অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে কলিং বেলের সুইচে হাত রাখার আগেই দেখলো দরজাটা ভেজিয়ে রাখা। আশ্চর্য ইরফান, খানিকটা বিরক্তও। এটা এভাবে হাট করে খুলে রেখেছে, কি অদ্ভুত। ইরফান তবুও বেল টিপতে চাইলো। পরপর চাপা গোঙানির আওয়াজ কানে যেতেই ইরফান হুট করে দরজা ঠেলল। ড্রয়িং রুমের সবকিছু এলোমেলো। ইরফান হতভম্ব হলো। 10 সেকেন্ড নিল ভাবতে। তারপর হাতের ব্যাগটা ফেলে ছুটল পশ্চিম পাশের ঘরটাতে। 3 সেকেন্ডের মতো ইরফান ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। তারপর কোনো কথা না বলে গায়ের সমস্ত শক্তি খরচ করে রাদিফের ঘাড় চেপে ধরে তুলে এক প্রকার ছুঁড়ে মারল ইরফান। নেশার ঘোর কাটেনি রাদিফের। পড়ল গিয়ে একটা সুচালো শেলফের ওপর। কপাল ফাটল। ইরফান ওকে পাত্তা দিল না আর। তার শরীরটা অবশ হচ্ছিল। গা ঝাড়া দিয়ে নিজেকে ধাতস্থ করে চুপচাপ গিয়ে বিছানার চাদর টেনে মুড়িয়ে দেয় প্রণবীর শরীর। মেয়েটা শ্বাস নিতে পারছিল না ঠিকঠাক ভাবে, শুধু মনে হচ্ছে দমটা বেরিয়ে যেতে চাইছে। ইরফান তখনও কোনো কথা বলেনি। সে ব্যস্ত প্রণবীর হাতের বাঁধন খুলতে। খুলল মুখের বাঁধন। ছাড়া পেয়ে প্রণবী গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, শুধু চোখ থেকে পানি ঝরছে। ইরফান বিছানার চাদর সমেত ওকে আগলায়। এক হাতে প্রণবীর গাল মুছিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলে, প্রণব কিচ্ছু হয়নি। এই শোনো, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, কিচ্ছু হয়নি। প্রণবী আর্তনাদ করে ওঠে। ইরফান ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে বলে, কিছু হয়নি, সত্যি বলছি, কসম, কিচ্ছু হয়নি। প্রণব, তুমি ঠিক আছো? বুঝতে পারছো? দু হাতে ঝাঁকুনি দেয় ইরফান প্রণবীকে। প্রণবী থামে না। তার দম বেরিয়ে যাচ্ছে, তবুও তাকে কাঁদতে হবে। ইরফান পাগলের মতো চুমু খেতে থাকে ওর দুগালে। উন্মাদের মতো বিড়বিড় করে, থামবে তুমি, নাকি আমি একটা খুন করব? প্রণবী থামছে না, পা দাপাচ্ছে, চুল ছিঁড়ছে নিজের, আর মুখ দিয়ে কেমন অদ্ভুত শব্দ করছে। ইরফান বুকের সাথে চেপে ধরে রেখেও ওকে শান্ত করতে পারল না। ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে নিজেকে শান্ত রাখতেও। শরীরে রক্ত টকবক করে ফুটছে। শেষটাই হার মানে ইরফান। তাকে বিধাতা অত সংযম দেয়নি যে প্রণবীকে রেখে উঠে দাঁড়িয়ে পাগলের মতো আশেপাশে তাকায়। রাদিফকে ইরফান মেরেছে খুবই নির্দয়ভাবে। চেঁচাতে চাইলেও চেঁচাতে দেয়নি। পা দিয়ে মুখ চেপে ধরে রেখে ছুরি দিয়ে কুপিয়েছে। ছুরিটা প্রণবীর বেডসাইড টেবিলে রাখা ফলের ছুরিতে ছিল।
ছুরিতে ধার ছিল কম, থেতলে কেটেছে রাদিফের চামড়া, তবে কেটেছে। আশেপাশে দুনিয়ায় কি হচ্ছে প্রণমী শুনছে না। সে ব্যস্ত নিজেকে ঢাকতে, নিজেকে আরো ঢাকতে চাই সে আরো। ইরফান নিজের উন্মাদনা থামিয়ে ওকে দেখে, ছুটে যায় ওর কাছে, রক্তাক্ত দুহাতে দুগাল চেপে ধরে বলে, বোকা মেয়ে, কিচ্ছু হয়নি। হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি জানি অনেক কিছু হয়েছে। ও দেখলো আমায়, ছুলো আমায়। পাগলের প্রলাপ বকছে যেন প্রণমী। ইরফান আরো শক্ত করে চেপে ধরে প্রণমীর গাল, চেঁচিয়ে বলে, ও মরে গেছে। আপনিও দেখলেন? আমি তোমার স্বামী। প্রণমী এসব কিছু শুনতে চাই না। সে অযথা মোচড়ামুচড়ি করতে থাকে, কি চাচ্ছে সে নিজেও জানে না। ওপাশে দাপাদাপি করছে রাদীপ, প্রাণটা পুরোপুরি চায়নি জানোয়ারটার। ইরফান চুপচাপ প্রণমীকে নিজের সাথে মিশিয়ে রাখে, বিড়বিড় করে, একটু শান্ত হও, এতে কিছু হয় না, তোমার কিচ্ছু হয়নি, তুমি সেফ। এখানে মিশে থাকো, আমার কসম তুমি পৃথিবীর সবচাইতে সেফ জায়গায় আছো। প্রীতম ঢুকলো অ্যাপার্টমেন্টে ছুটতে ছুটতে, প্রণমীকে ডাকতে ডাকতে। রাদিফের নিথর দেহ নজরে পড়েনি, পড়েছে প্রণমীকে জড়িয়ে ধরে রাখা ইরফানকে। তীব্র ক্রোধে ইরফানের উপর আছড়ে পড়ল প্রীতম, আঘাত করতে থাকলো নির্দয়ের মতো। ইরফান চুপচাপ ঘুষিগুলো হজম করে নেয়। প্রীতমকে বোঝাতে চাইল না কিছু, সে ব্যস্ত প্রণমীকে আগলাতে। প্রণমী, কিচ্ছু হয়নি। ওকে ধাক্কা মারল প্রীতম, অসহায়ের মতো তাকায় চাদরে মোড়ানো বোনের দিকে। ভেবে নিল সব শেষ, কান্না পাচ্ছে। বোনকে ইরফানের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দুগালে চুমু খায়। আমি ভাইয়া প্রণো, সব ঠিক আছে, সবকিছু। প্রেরণা আসে মিস জেনিকে নিয়ে, মায়ের হাত ধরে আছে শুদ্ধ। প্রেরণা বোকার মতো তাকিয়ে থাকে আছে প্রীতম, প্রণমী আর ইরফানের দিকে। মিস জেনি অকস্মাৎ নিজের মুখ চেপে ধরে অন্য হাতে চেপে ধরে শুদ্ধের চোখ। মিনিট খানেক পর প্রেরণা নিস্তেজ কণ্ঠে মিস জেনিকে বলে, শুদ্ধকে এখান থেকে নিয়ে বেরিয়ে যান মিস জেনি। মিস জেনি থরথর করে কাঁপছে। শুদ্ধকে টানতে টানতে বেরিয়ে যায় ঘর থেকে। প্রেরণা ছুটে গিয়ে ইরফানের হাত থেকে ছিনিয়ে নিয়ে বোনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, সোনা, কিছু হয়নি, ঠিক আছে? আমরা সবাই এখানে আছি। প্রণমী স্বাভাবিক অবস্থায় ফেরেনি তখনও, বিড়বিড় করছে, হয়েছে আপু, ওরা দেখে নিয়েছে আমাকে। ইরফান চেঁচায়। আমি বলেছি। প্রেরণা বোনকে ধরে রেখে ইরফানের ওপর চেঁচায়, তুমি চুপ করো। হঠাৎ থেমে যায় প্রেরণা। ততক্ষণে ওপাশে মেঝেতে পড়ে থাকা রাদিফের রক্তাক্ত বডিটা দেখে আতকে ওঠে প্রেরণা। তাকাই ইরফানের দিকে। ইরফান প্রেরণার দিকে তাকিয়ে নিরুদ্বেগ ঠান্ডা স্বরে বলল, শেষ। ফাদিফ। কাপা গলায় বিকট আওয়াজে চেঁচাই প্রেরণা। বোনকে জড়িয়ে ধরে ইরফানের দিকে তাকিয়ে বলে, কখন এসেছো তুমি? ততক্ষণে প্রীতম দূরে পড়ে থাকা ছুরিটা তুলে নিতেই ইরফান ওকে ধরল। তুই হাত লাগাস না, ও শেষ, আর হাত লাগাস না। কেঁদে ফেলল প্রীতম। ছাড় আমাকে, ওকে টুকরো করবো আমি। উঠল প্রেরণা, প্রীতমকে পেছন থেকে চাপটে ধরল। ইরফানের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। করলেটা কি তুমি? মেরে দিলে? কি হবে এখন? ইরফান কিছু না বলে প্রীতমকে ফেরাচ্ছে। প্রীতমের হাত থেকে ছুরি নেওয়ার চেষ্টায় আছে, ঠান্ডা গলায় বলছে, প্রণু ঠিক আছে, তুই ওটা ফেল। প্রণমী ঠিক নেই, প্রণমী এই দুনিয়ায় নেই। ওপাশে ধস্তাধস্তি করছে, সেসব প্রণমীর কানে যায় না। সে অন্য ভুবনে এখন, পার্থিব কিছুই তাকে ছুঁতে পারছে না। সে কেন সবসময় তার সাথেই কেন? ওরা দেখে নিল সব কিছু। প্রণমী অসহায় ছিল, আজ চূড়ান্ত অসহায়। প্রণমীর কিচ্ছু গোপন রইল না পুরুষের সামনে, কিচ্ছু না। মাথা ঘুরছে প্রণমীর। এমন সময় হবে, তার সাথেই হবে। সে না থাকলে আর হবে না। আপু কাঁদছে, সে না থাকলে এভাবে আপু বারবার কাঁদবে না, ভাইয়াও কাঁদবে না। উঠে দাঁড়ায় প্রণমী, চিন্তারা এলোমেলো মস্তিষ্কে। চাদরে নিজেকে পেঁচিয়ে ধরে রেখেছে। সে বসে আছে তার রুমের বিছানায়। এখান থেকে ডানে 5 কদম দিলেই দরজা, দরজা থেকে 8 কদম দিয়ে ডানে ঘুরলেই কিচেন। প্রণবকে সেখানে যেতে হবে, যেতেই হবে। প্রণমী এলোমেলো পায়ে ঢুলতে ঢুলতে চলল। জানোয়ারের নখের আঁচড়ে জ্বলছে গা। প্রণমী ছুটল কিচেনে, ওকে কেউ দেখলো না। প্রেরণা ভাই আর ইরফানকে রেখে মাথা ঘুরিয়ে দেখলো। প্রণমী কিচেনের দিকে গেল চাদর পেঁচিয়ে।
প্রেরণাও দৌড়লো পিছু পিছু। ততক্ষণে কিচেনের দরজা লাগিয়ে দিয়েছে প্রণমী। প্রেরণা ঘুরে উত্তর পাশে রেলিং দেওয়া জানালার কাছে গিয়ে হাত বাড়িয়ে ধাক্কা দিয়ে কিচেন র্যাক ফেলে দেখলো প্রণমী কিচেনময় কিছু হাতড়ে বেড়াচ্ছে, পাগলের মতো কিছু খুঁজছে। প্রেরণা চেঁচায়, কি করছিস প্রণু? দরজা খোল, আমার কাছে আয়। প্রণমী খুঁজছে গ্যাস স্টোভ, এটা তো ডান পাশে লোয়ার ক্যাবিনেটের উপর ছিল। প্রণমী এখন খুঁজে পাচ্ছে না কেন? হাতরাতে প্রণমী দুবার হোঁচট খেয়েও পড়ল, আবারও উঠে দাঁড়ালো। প্রেরণা অসহায়ের মতো বোনকে দুপলক দেখে ছুটল রুমের ভেতর। ইরফান আর প্রীতমের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, থামবি তোরা? কিচেনের দরজা ভাঙ, প্রণকে বের কর। প্রীতম হাত থেকে ছুরি ফেলে দৌড়ই। ইরফানও গিয়ে ধাক্কা লাগায় কিচেনের দরজায়। ততক্ষণে গ্যাস স্টোভ খুঁজে পেয়েছে প্রণমী। কাপা কাপা হাতে হাতড়ে চুলা অন করে গায়ের চাদরের একাংশ আগুনে রেখে দাঁড়িয়ে থাকে। প্রেরণা ঘুরে জানালার কাছে গিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে আকাশ পাতাল এক করে চেঁচিয়ে উঠল, না প্রণু, এমন কিছু করবি না তুই। চাদর ফেল, ফেল বলছি। ওরে প্রিয়তম, দরজা ভাঙছিস না কেন? গায়ের সমস্ত শক্তি খরচা করে লাথি বসায় ওরা দুজন। ততক্ষণে আগুন প্রণমীর শরীর স্পর্শ করতে শুরু করেছে। সে দাঁড়িয়ে আছে চুপচাপ, নিরুদ্বেগ। পার্থিব কোনো ব্যথা তাকে ছুঁতে পারছে না। প্রেরণা ডুকরে উঠে লোহার রেলিং মাথা ঠেকিয়ে বলল, সোনা, আমি মরে যাব, তোর পায়ে পড়ছি, সরে আয়। হাহাকার করে কাঁদতে থাকলো প্রেরণা, সোনা, আমি মরে যাব, আমি মরে যাব। দরজায় লাথির পর লাথি বসাতে থাকলো ইরফান, প্রীতম, আর চুপচাপ চলতে শুরু করলো প্রণমী। ভুবন মোহিনী সৌন্দর্য, গালে একটা লাল তিল, যে খুব ভালো গান করে, ভাইয়া আপুর বড্ড আদরের, আর কারো বিরক্তিবতী। সেন্ট্রাল সিটি হসপিটালের দোতলা। এত লোক সমাগম দেখে আগন্তুকেরা ঘাড় ঘুরিয়ে দেখছে। আসতে যেতে এখানে কি হচ্ছে? এত হাহাকার কেন? মেয়েলি স্বর বিলাপ করছে একটানা। একপাশে মেঝেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে উৎপ্রান্তের মতো বসে হাঁপাচ্ছে প্রীতম। দূরে একপাশে ইরফান চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখভঙ্গি শান্ত, শুধু কিছুক্ষণ পরপর কপাল কুঁচকে প্রেরণাকে দেখছে, যাকে মির্জাবাড়ির মানুষগুলো সান্ত্বনা দিচ্ছে। প্রেরণা কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না, বুক চাপড়াচ্ছে, অস্পষ্ট উচ্চারণে বারবার বলছে, সব আমার জন্য। আমি এই দায় কি করে এড়াবো? আমার জন্য হয়েছে সবকিছু। ওই জানোয়ারটাকে বহু আগেই আমার শাস্তি দেওয়া উচিত ছিল। আমি দায়ী, আমার উদাসীনতার জন্য এসব আমি দায়ী। এনু প্রেরণাকে ধরে রেখেছে, কাঁদতে কাঁদতে বলে, চুপ করো আপু। দুজন নার্স এসে প্রীতম আর ইরফানের হাত ফার্স্ট এইড করে দিচ্ছে। আগুনের ছ্যাঁকা লেগেছে দুজনের হাতেই। প্রীতম নির্জীব, তার কোনো হুঁশ নেই, তবে ইরফান নার্সের সাথে খিটখিট করছে। লাগবে না বাল, সরুন। অল্প বয়সী নার্স ধমক খেয়ে দূরে সরে দাঁড়ায়। স্বামী নিয়াসার মির্জা, ইলহাম মির্জা শান্ত চোখে ছেলেকে দেখছে। শুদ্ধ ঋতুর কোলের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে। ঋতু ওর গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রেরণা হু হু করে কাঁদছে, আবারও বলছে, আমি দায়ী। মিস জেনি কেঁদে ওঠে, তুমি দায়ী হলেও আমি তো দায়ী প্রেরণা। আজ যদি আমি ডাক্তারের কাছে না যেতাম তবে এসব হতো। এনু প্রেরণাকে আগলায়, দু চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, মিস জেনি ঠিক বলছে আপু, তুমি দায়ী হলে আমিও তো দায়ী। আজ যদি আমি অসুস্থ না হতাম তবে প্রীতম তো যেত না আমার কাছে প্রণমীকে একা ফেলে, আর না এইসব ঘটতো। আমরা সবাই দায়ী, তুমি কেঁদো না। প্রেরণা কোনো বোঝ নিচ্ছে না, দুপাশে চুপচাপ মাথা ঝাঁকিয়ে কাঁদছে। এত লোক বিধায় গম গম করছিল জায়গাটা। ডক্টরদের বিরক্তি লাগলেও ক্ষমতাসীন মির্জা ফ্যামিলি বিধায় টুস শব্দটি করছে না। শুধু একজন এসে বলেছে, দয়া করে একটু আস্তে কথা বলুন। পরে প্রণমীর কেবিনে দুজন নার্সের একজন প্রণমীর ডান হাতের 4টি আঙ্গুল ড্রেসিং করিয়ে দিচ্ছে। একজন নার্স একটা হসপিটালের ফতুয়ায় আবৃত করছে ওর শরীরটা। কাজটি করতে করতে সে বেশ লজ্জা পাচ্ছে। বারংবার না চাইতেও চোখ যাচ্ছে প্রণমীর শরীরে। এত সুন্দর একটা মেয়ে, একেবারে নিখুঁত। প্রণমীর সৌন্দর্য চোখে বিঁধছে নার্সের। সে দ্রুত ওকে পোশাকে আবৃত করে হাত সরিয়ে নেয়। এই এত সুন্দর বলেই মেয়েটির ওপর এমন জঘন্য হামলা হলো? সৌন্দর্য কি এই মেয়েটির জীবনে অভিশাপ, নাকি মেয়েটির কপাল?
পরে ঘন ঘন শ্বাস ফেলছে প্রণমীকে একটা ইনজেকশন দিয়ে। অচেতন প্রণমী। একজন নার্স বলে ওঠে, রুকাইয়া ম্যাম দেখছেন জানোয়ারটা কি করছে, নখের দাগ সারা শরীরে। পরে কোনো কথা বলে না। আরেকজন নার্স বলে ওঠে, এসব বাদ দে, কপাল ভালো ঠিক সময় অজ্ঞান হয়ে গিয়েছিল, নয়তো আগুনে। এসব প্লিজ বলো না। আর শোনো, ওর জ্ঞান ফিরলে ওর কানের কাছে এসব নিয়ে কথা বলবে না। মেয়েটা এমনিতেই নাজুক, একটা পারিবারিক আবহাওয়া বজায় রাখবে, ঠিক আছে? পরে নিস্তেজ হয়ে বলে ওদের কথাগুলো। নার্স বলে, জি ম্যাম। ঠিক তখনই আরেকজন নার্স কেবিনে ঢুকে বলে, ম্যাম বাইরে পুলিশ এসেছে, আপনি আসুন। পুলিশ এসেছে ইরফান মির্জাকে অ্যারেস্ট করতে। তার বিরুদ্ধে অভিযোগ অ্যাটেম্পট টু মার্ডার কেসের। রাদীপকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে পুলিশের হেফাজতে। ইন্সপেক্টর এলেন দুজন কনস্টেবল নিয়ে ইহান তাজওয়ার মির্জার মুখোমুখি। ইন্সপেক্টর ঘুরে প্রত্যেককে একবার করে দেখে ইরফানকে বলল, আপনি সম্ভবত ইরফান মির্জা? জি। ঠান্ডা স্বর জবাব দিল, আমাদের সাথে চলুন, আপনার বিরুদ্ধে অভিযোগ। যাবো, একটু অপেক্ষা করতে হবে আপনাদের। উপস্থিত প্রত্যেকে ভীষণ শান্ত। পুলিশ ইন্সপেক্টর শামিন ইয়াসারের দিকে তাকায়। ঋতু আর ধৈর্য রাখতে পারল না, ছুটে এসে নিজের ছেলেকে চাপটে ধরে ইন্সপেক্টরকে বলল, এটা কেন? ও তো এবার কোনো ভুল করেনি, মেয়েটাকে বাঁচিয়েছে, এটা কি অপরাধ? বাকি সবাই চুপচাপ। ঋতু কাঁদছে। ইন্সপেক্টর বললেন, এটা আইন হাতে তুলে নেওয়া, আমরা আইনের লোক। আপনার মতো সাধারণ নাগরিক হলে আমিও চাইতাম উনি অ্যারেস্ট না হোক। ঋতু ছেলেকে ছাড়ে না। প্রেরণা কান্না থামিয়ে ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ইরফান শান্ত স্বরে ঋতুকে বলল, মাম্মা ছাড়ো। ঋতু ছাড়ে না। তার ছেলে দোষ না করে জেলের ভাত খাবে এটা সে মানবে না। ইরফান পুলিশ ইন্সপেক্টরকে বলল, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমার ওয়াইফের জ্ঞান ফিরলে তার সাথে একটু কথা বলে তারপর যাব। এই বড় বাবা, তুমি কিছু বলছো না কেন ওনাদের? ইন্সপেক্টর বললেন, এটা আমরা পাচ্ছি না, আপনাকে নিতে হবে এখনই, চলুন। ইরফানের রাগ চাপলো। রেগে মেগে ইহানের দিকে তাকায় পাপা আর বড় বাবার দিকে। চেঁচিয়ে ওঠে, কিসের ক্ষমতা তোমাদের? একটু সময় চাইছি, আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। আপনি সিন ক্রিয়েট করবেন না, চলুন। ইরফান যাবে না এখন, মানে যাবেই না। পুলিশের সাথে চেঁচামেচি করছে, চেঁচাচ্ছে বাড়ির লোকদের ওপর। এক পর্যায়ে একজন কনস্টেবল হ্যান্ডক্যাফ নিয়ে এগোলেই রেগে বেগে এক ঘুষি বসিয়ে দেয় কনস্টেবলের নাকে। স্বামী নিয়াসার অগ্রসর হচ্ছিল ইন্সপেক্টরকে সামলে নিতে। ছেলের এমন হঠকারী কাণ্ডে তাজ্জব বনে গিয়েছে সে। ইলহাম মির্জা ছেলের দুশ্চিন্তায় এক হাত কপালে চেপে বসেছিল। এই পর্যায়ে দুহাত কপালে ঠেকিয়ে দিল। হাহাকার করে উঠল তার ভিতরটা। এই ছেলের কি হবে? ইহান টেনে আনলো ইরফানকে। ইন্সপেক্টর বলল, এত উগ্রতা মেনে নেওয়া যায় না, সরি। এরপর সে নিজেই হ্যান্ডক্যাপ লাগায়। ইরফান তবুও মোচড়া মোচড়ি করছিল। স্বামীনের দিকে তাকিয়ে অসহায়ের মতো বলল, পালাবো না আমি, কিছু তো করো প্লিজ। ভেতরটা পড়ছে স্বামীনের, বাইরে সে যথেষ্ট শান্ত। ছেলের মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, সরি বাবা, তুমি যাও, আমরা আছি। ইরফান চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নেয়। প্রেরণা আর প্রীতম ওকে চুপচাপ দেখছে। ইহান এসে ভাইয়ের একটা হাত ধরে বলল, জ্ঞান হারিয়েছে শুধু, এত অস্থির। একটু কথা বলবো? আমরা সামলে নেব। ইরফান মানতে চাইছে না। হাত খোলা থাকলে কি করতো কে জানে। প্রেরণা তখন নিজেকে সামলে নিয়ে ইন্সপেক্টরকে বলে, ওর বিরুদ্ধে অভিযোগ করেছে কে? ভিকটিমের মা বাবা। ও তো আত্মরক্ষার জন্য এটা করেছে। রেপিস্টকে বাধা দেয়, রেপিস্ট ওর উপর ঝাঁপিয়ে পড়েছে ওকে আহত করতে, নিজেকে বাঁচাতে। ও আপনারা একটু বেশি। আমার বোন সুস্থ হলে সাক্ষী দেবে। সরি, তবে এটি আপনাদের প্রমাণ করতে হবে। প্রাথমিক তদন্ত অনুযায়ী আমরা এগোচ্ছি। আর আত্মরক্ষার জন্য এইভাবে কোপায় কেউ কাউকে? ম্যাডাম, যাই হোক না কেন, এটা ক্রাইম। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি ওনার উপর। একটা কথাই বলবো, আইনের অনেক ফাঁকফোকর আছে, আপনারা ঠিক একটা রাস্তা পেয়ে যাবেন আশা করি। ইরফান মানছে না। ইহান ভাইয়ের কাঁধে হাত চেপে বলছে,
একটু শান্ত হ, আমরা আছি না? কি করবি অপেক্ষা করে? তুই যা, আমরা সবাই ওর কাছে আছি। প্রেরণা ঘুরে ফিরে নিজের পার্স খুঁজতে লাগলো। সোফার ওপর থেকে পার্স তুলে ইন্সপেক্টরকে বলল, নিউ টাউন মডেল থানা থেকেই তো? আমরাও আমাদের কেস ফাইল ওই থানায় করব। ওই পশুটা যাতে সুস্থ হলে 1 সেকেন্ডও স্বস্তির শ্বাস ফেলতে না পারে। আইন হাতে তুলে নেওয়ার জন্য আপনাদের এত তৎপরতা। আশা করছি ধর্ষণের চেষ্টা করা একটা নরপশুকে একটু রহম করবেন না আপনারা। আমি চাচ্ছি ও বেঁচে থাকুক। মৃত্যু খুবই সহজ শাস্তি হয়ে যাবে।